क्या रिजल्ट? दिनेश पटेल नहीं आया। আজকে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টটা নিয়ে আলোচনা করব। সহজ একটা অ্যাসাইনমেন্ট, আশা করি এগুলো তোমরা সবাই পারো, অনেকদিন হয়ে গেছে। তারপরও আজকে আমরা ওই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। 1-2 মিনিট পর আমরা শুরু করতেছি। অ্যাসাইনমেন্ট অংশ শুরু করতেছি। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ। আমি 2টা অংশে ভাগ করে রাখছি আর কি। তোমাদের পুরোটাই ওই জায়গায় দিতে হবে। তো এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তারপর তোমাদের নাম, পিতার নাম, মার নাম, বিষয় কোড এবং তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম সেটাও লিখতে হবে। আর নিচের অংশটা হচ্ছে শিক্ষকদের মূল্যায়নের অংশ, এটা ওনারাই করবেন, তবে সবগুলো একসাথে থাকবে আর কি। এই কভার পেজের অংশটা একটা পেজে থাকবে, এটাকে আমি 2টা অংশে ভাগ করে 2টা পেজে দিছি। যাই হোক, এখানে অ্যাসাইনমেন্টের অংশটাই আসি। দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন উপর তোমাদের অ্যাসাইনমেন্ট, এবং অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে পরমাণুর মডেল এবং ইলেকট্রন বিন্যাস। এর উপরে অ্যাসাইনমেন্টটা। এখানে শিখন ফর্মগুলো দেওয়া আছে, যে পরমাণুর রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা করতে পারবা এই অ্যাসাইনমেন্ট অনুযায়ী বা এই টপিকস অনুযায়ী। তারপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা করতে পারবা। তারপর হচ্ছে কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি বর্ণনা করতে পারবে। আর এটা হচ্ছে আউপাউ-হুন্ড পাউলির বর্জন নীতি প্রয়োগ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবে। মূল অংশ আসে, এখানে নির্দেশিকা দেওয়া আছে। এখানে পরমাণু মডেল বর্ণনা করতে বলা হয়েছে ক নাম্বারে, এবং সেখানে আরেকটু নির্দেশিকা দেওয়া আছে, সেটা হচ্ছে বোর পরমাণুর মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা করতে হবে। তাহলে ক নাম্বার যে প্রশ্নটা, সেখানে আমরা বোর পরমাণু মডেলটা লিখব, এবং সেই মডেলের সীমাবদ্ধতাগুলো কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা সহ লিখতে হবে আর কি। বোর পরমাণু মডেলের যে 3টা অংশ, একটা হচ্ছে স্থায়ী কক্ষপথ, একটা হচ্ছে কৌণিক ভরবেগ, তারপর আরেকটা হচ্ছে ইলেকট্রনের শক্তি গ্রহণ বা বর্জন, বা সেটাকে বলতে পারো বর্ণালী। এই 3টা পয়েন্ট লিখতে হবে, 3টা পয়েন্টে ব্যাখ্যা দিতে হবে, এবং সাথে সীমাবদ্ধতাও লিখতে হবে। সবগুলো যদি আমরা আসলে লিখি, তাহলে সেখানে আমরা প্রশ্নের 4 পাবো আর কি। আর সীমাবদ্ধতাগুলো সবগুলো লিখতে হবে। তো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলোর মধ্যে ছিল হচ্ছে, এটা শুধুমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তারপরে এটা হচ্ছে 1 পরমাণু বিশিষ্ট মৌলের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলের পারমাণবিক যে বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। তারপরে এখানে বর্ণালীতে একটা মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু আমরা আসলে সূক্ষ্ম অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পারি এখানে আরো অনেকগুলো রেখা বিদ্যমান। তারপরে বোর পরমাণু মডেল অনুযায়ী কক্ষপথ হচ্ছে দ্বিমাত্রিক, আমরা এখন জানি কক্ষপথ হচ্ছে দ্বিমাত্রিক। তারপর হচ্ছে তোমার ডি ব্রগলি সমীকরণ, যেটা ওনার তথ্য মতে, মানে বোরের তথ্য মতে ইলেকট্রন শুধুমাত্র কণাধর্মী, কিন্তু আসলে ইলেকট্রন কণা এবং তরঙ্গধর্মী, সেটা আমরা ডি ব্রগলি সমীকরণ থেকে জানি। তারপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি,
আছে, তারপরে হচ্ছে মানে আমরা একই সাথে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নির্ণয় করতে পারবো, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চিত নীতি থেকে আমরা জানি যে একই সাথে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব না। ঠিক আছে, তারপরে হচ্ছে আহ, এগুলোকে স্টার্ক ইফেক্ট, জিমেন ইফেক্ট, এগুলো একটু উল্লেখ করতে হবে। জিমেন ইফেক্ট হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো যে সূক্ষ্ম সূক্ষ্ম অংশে বিভক্ত হয়ে যায়, সেই সম্পর্কে কোনো ব্যাখ্যা কিন্তু বোধ হতে পারে নাই। আর স্টার্ক ইফেক্ট হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর রেখাগুলো আরো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়। তো এই বিভাজনটা সম্পর্কে কোনো ব্যাখ্যা কিন্তু বোর্ড দিতে পারেন নাই। ঠিক আছে, তাহলে এগুলো হলো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো এগুলো হচ্ছে সীমাবদ্ধতা। তো যেগুলো বললাম এগুলো তোমাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে লিখতে হবে প্রথম প্রশ্নটার জন্য আর কি। তারপরে খ নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে কোয়ান্টাম সংখ্যা সমূহ বর্ণনা করো। এটার নির্দেশিকা হচ্ছে এন, এল, এম ও এস কোয়ান্টাম সংখ্যা সমূহের বর্ণনা এবং তাৎপর্য লিখতে হবে। তো এখানে প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা বর্ণনা লিখতে হবে। বর্ণনা মানে কোনটা দিয়ে কি বোঝায়, তার সমীকরণ, কয়টা ইলেকট্রন থাকতে পারে, এগুলো সম্পর্কে লিখতে হবে আর কি। যেমন প্রথমটা হচ্ছে এন, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আহ, প্রধান কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কোন শক্তি স্তর থেকে বা কোন প্রধান শক্তি স্তর থেকে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে সেটা প্রকাশ করার জন্য যে আমরা সংখ্যাটা ব্যবহার করি, সেটাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয়। এবং সেই শক্তি স্তরে তোমার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সেগুলো উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তর থেকে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে সেটাকে প্রকাশ করার জন্য যে সংখ্যাটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। তারপরে কোন একটা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার যে সমীকরণ সেটা কি, তারপরে উপশক্তি স্তরগুলোর নাম কি, এস, পি, ডি, এফ। তারপরে এগুলোর কোনটা দিয়ে কি বোঝায়, কোনটার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সেগুলো আমরা উল্লেখ করবো এই জায়গাগুলোতে। তারপর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে তোমার এই যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের যে অরবিটালে ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে সেটা প্রকাশ করার জন্য আমরা যে সংখ্যাটা ব্যবহার করি সেটাকে বলা হয় চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য হচ্ছে থেকে আমরা অরবিটাল সম্পর্কে একটা ধারণা পাই। উপশক্তি স্তরে কতগুলো অরবিটাল থাকতে পারে আমরা সেটা সম্পর্কে ধারণা পাই। তো ওখানে এস উপশক্তি স্তর অরবিটাল কয়টা, পিতে কয়টা, ডিতে কয়টা, এফে কয়টা, সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে। আর সবশেষ হচ্ছে এস বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। সেখানে ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশের জন্য আমরা যে সংখ্যাটা ব্যবহার করি সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। সেটারও ব্যাখ্যা দিতে হবে যে একটা অরবিটালে সর্বমোট দুটো ইলেকট্রন থাকতে পারে এবং দুটো ইলেকট্রন স্পিন হয় বিপরীতমুখী, একটা প্লাস হাফ হলে আরেকটা মাইনাস হাফ হবে আর কি। কারণ ইলেকট্রন এমনিতে দুটো হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট, অরবিটাল আকার খুব ছোট হওয়ার কারণে সেখানে তোমার এটা ঋণাত্মক আধান রাখাটা এমনি কষ্টকর। তারপর যদি আবার দুটার স্পিন সেম হয় বা একই দিকে হয় তাহলে দুটা সেম চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমার কি বলে এটাকে, ওই সমধর্মী চৌম্বকগুলো পরস্পরকে বিকর্ষণ করবে। অতএব দুটো ইলেকট্রন কখনোই সেম স্পিডে থাকা সম্ভব না। একটা সাউথ পোলে ঘুরলে একটা নর্থ পোলে ঘুরবে, বা একটা প্লাস হাফে ঘুরলে একটা মাইনাস হাফে ঘুরবে। এই জিনিসগুলো আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে এবং সমীকরণ আকারে আর কি। এটা গেল হচ্ছে ওই আমাদের খ নাম্বার প্রশ্ন। তো গ নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা। তো এখানে যে নির্দেশিকা দেওয়া আছে সেটা হচ্ছে এন এর মান 3 হলে
উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করো, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের বইতে যেরকম চার্ট দেওয়া আছে, বইতে আমাদের তো চার্ট দেওয়া আছে, তাই না? বিভিন্ন অরবিটাল মানে শক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হয়, এরকম আমরা বক্স আকারে সেটা করে নিব। প্রথমে থাকবে শক্তি স্তর, তারপর আমি শক্তি স্তরের নাম দিলাম, তারপর এখানে কি কি উপশক্তি স্তর থাকে, এসপিজিএফ, ওগুলো, তারপরে হচ্ছে সেই উপশক্তি স্তরগুলোর মান, তারপর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, হ্যাঁ, তারপর সেখান থেকে অরবিটাল সংখ্যাটা বের করলাম, তারপর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, তারপর সেখান থেকে হিসাব করে প্রত্যেকটা উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হিসাব করলাম, প্রত্যেকটা উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হিসাব করে এখানে মোট ইলেকট্রন সংখ্যাটা লিখলাম, বা নিচে মোট ইলেকট্রন সংখ্যাটা লিখলাম। তো এইভাবে আসলে আমরা চার্ট আকারে NA-3 হলে তোমার উপশক্তি স্তর কি কি থাকবে এবং সেগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং মোট ওই যে তৃতীয় শক্তি স্তর, সেই শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতাটা আমরা লিখব। এখন কথা ঠিক মতো শোনা যাচ্ছে না, নয়েজ আসতেছে? ঝিরঝির করে। আরে একটু ইয়ে করছে। এখন কি পরিষ্কার শোনা যাচ্ছে? দেখো তো। তার একই অবস্থা। একই অবস্থা? আচ্ছা, আচ্ছা, এখন কি পরিষ্কার শোনা যাচ্ছে নাকি এখনো ঝিরঝির শোনা যাচ্ছে? দেখো তো এখন কথা। আচ্ছা, যেটা বলছিলাম, তো এখানে আমরা এই চার্টে এরকম n এর মান 3 বসাবো। আচ্ছা, যেটা বলছিলাম, এখানে আমরা n এর মান 3 বসাবো, আর n এর মান 3 হলে সেখানে এটা কোন শক্তি স্তরটা হয়? কে বলবা? n এর মান যদি 3 হয় তাহলে এটা কোন শক্তি স্তরকে বোঝায়? m শক্তি স্তর, তারপর তার জন্য কি কি উপশক্তি স্তর আছে, উপশক্তি স্তরের নামগুলো আমরা বসাবো। n এর মান 3 হলে l এর মান কত হতে পারে? 0, 1, 2, এটা হচ্ছে S, P, D, এটাকে আমরা 3D, এটাকে 3P এবং এটাকে 3S দিতে পারি। তো এইভাবে উপশক্তি স্তরগুলোর নাম লিখবো, তারপর সেখান থেকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানগুলো লিখবো। এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1, 0, +1, D এর মানগুলো আমরা দেবো -2, -1, 0, +1, +2। এভাবে আমরা উপশক্তি স্তর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাগুলোর মান লিখবো এবং সেখান থেকে অরবিটালের সংখ্যাগুলো লিখবো। 1, এখানে 3, এখানে হচ্ছে 5 অরবিটাল সংখ্যাগুলো পাচ্ছি। তারপর স্পিন কোয়ান্টাম সংখ্যা মান এখানে হচ্ছে +-12। তো এখানে 3s এ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। এখানেও মোট প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে +-12। তাহলে এখানে হবে 3 × 2 = 6 ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখানে হবে ঠিক একইভাবে 10। এভাবে আমরা চার্ট আকারে পুরোটা দেখাবো। তাহলে এটা হবে 3s2, এটা হবে 3p6, এটা হবে 3d10। সবগুলো যোগ করলে এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 18।
আমাদের এখানে এরকম অরবিটাল সংখ্যা এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করতে হবে। আর এখানে অরবিটাল সংখ্যাটা আমরা একবার হিসাব করে ফেলতে পারি। অরবিটাল সংখ্যা হচ্ছে 5 + 3 8 + 1 9। এই হচ্ছে অরবিটাল সংখ্যা। এটা হচ্ছে এই গ নাম্বার প্রশ্নের অ্যান্সার। ঠিক একইভাবে এখানে ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে পরমাণু উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের নীতি। এটা হচ্ছে তোমার আহ্বায়ক নীতি এবং হুন্ডি নীতি উল্লেখপূর্বক কে এবং পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করা। তো এখানে আমাদের আহ্বায়ক নীতিটা লিখতে হবে, হুন্ডি নীতি লিখতে হবে এবং ঠিক আহ্বায়ক নীতির উপর ভিত্তি করে তোমার যে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাসটা করা হয়েছে সেটা লিখতে হবে। কারণ পটাশিয়ামের তো পারমাণবিক সংখ্যা 19, তো সেই ক্ষেত্রে প্রথম 18টা ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে আর্গনের মতো। তারপরে ইলেকট্রন হয় 3d অথবা 4s এ যাবে, তাই না? তো আহ্বায়ক নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করে, তারপরে পর্যায়ক্রমে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তো সেক্ষেত্রে 3d এর শক্তি হচ্ছে 3 + 2 5, আর 4s এর শক্তি হচ্ছে 4 + 0 = 4। যেহেতু 4s এর শক্তি কম আহ্বায়ক নীতি অনুযায়ী, তাহলে এখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এটা হচ্ছে সেই আহ্বায়ক নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। আর হুন্ডি নীতি হচ্ছে সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোতে ইলেকট্রন সর্বোচ্চ অযুগ্ম সংখ্যা অবস্থান করে এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলি স্পিন হবে একমুখী। তো এই নীতি দেখে সেখান থেকে আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখব। ক্রোমিয়ামের প্রথম 18টা ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গনের মতো। তারপর হচ্ছে ইলেকট্রনগুলো 4s এ একটা যাবে এবং 3d তে 5টা যাবে। এখানে 3d তে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো তোমার 3d তে সমশক্তি সম্পন্ন 5টা ইলেকট্রন আছে, সেই সমশক্তি সম্পন্ন 5টা অরবিটাল ইলেকট্রনগুলো একমুখী স্পিনে প্রবেশ করবে। আর এছাড়াও এখানে ব্যতিক্রমী নিয়মটা হচ্ছে ইলেকট্রন আসলে প্রথমে 4s এ 2টা প্রবেশ করার কথা, তারপর 3d তে 4টা প্রবেশ করার কথা। তবে যেহেতু অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালের স্থিতিশীলতা বেশি, তাই এখানে 4s থেকে একটা ইলেকট্রন 5d তে চলে যাবে এবং 3d তে চলে যাবে। তখন ইলেকট্রন বিন্যাস হবে 4s1 3d 5। এগুলো আহ্বায়ক নীতির কিন্তু একটা ব্যতিক্রম অংশ, কারণ অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন কি করে অনেক সময় এই 4s থেকে একটা ইলেকট্রন বা s থেকে একটা ইলেকট্রন d তে চলে যায় আর কি। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। আহ্বায়ক নীতির ব্যতিক্রমের মধ্যে কিন্তু এটা দেওয়া আছে। হ্যাঁ, বলো, হ্যান্ড রেজ করছো যে, তোমার কোশ্চেনটা করো। তো তোমরা বইগুলোতে দেখবা যে আহ্বায়ক নীতির এরকম 2টা ব্যতিক্রম নীতি দেওয়া আছে। তো সেখানে একটা ব্যতিক্রম নীতি দিয়ে এটা কিন্তু ব্যাখ্যা করতে হবে, আর সাথে ওই এটার ক্ষেত্রে 3D এর ক্ষেত্রে ওই হুন্ডি নীতিটাও কার্যকরী হবে আর কি। তাহলে আমরা নীতি দুটা লিখবো, তারপরে ইলেকট্রন বিন্যাস দুটা উল্লেখ করব যথাযথভাবে। ওকে, তাহলে এই জিনিসগুলো যদি আমরা সঠিকভাবে লিখতে পারি তাহলে আমরা এখানে অ্যাসাইনমেন্টে 16তে 16 পাবো। ঠিক আছে? তো এখানে 14 থেকে 16 পেলে হচ্ছে অতি উত্তম, আর 11 থেকে 13 পেলে হচ্ছে উত্তম, আর 8 থেকে 10 পেলে হচ্ছে ভালো, এবং 7 কম পেলে সেটা হচ্ছে অগ্রগতির প্রয়োজন। সেক্ষেত্রে হয়তো তোমাদের কাছ থেকে আবার আমরা অ্যাসাইনমেন্ট দেখিয়ে নেব। যদি কারোটা ভালো না হয়, আর যারটা ভালো হবে তাটা তো অবশ্যই সংরক্ষিতই থাকবে, আর কারোটা খারাপ হলে অবশ্যই তাকে আবার লিখতে হবে। সেটা অবশ্যই তোমরা এই অ্যাসাইনমেন্টগুলোতে ভালো একটা মার্কস পাবে।
স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলো। তাই অ্যাসাইনমেন্টে কি প্রশ্ন উঠানো লাগবে? হ্যাঁ, প্রশ্নটা উল্লেখ করে দিলে ভালো হয়। উল্লেখ করে দিলে শুরুতে প্রশ্ন উল্লেখ করে নিচ থেকে তুমি অ্যান্সারটা লেখা শুরু করো, সবচেয়ে বেটার। বুঝছি স্যার। আর বোথ পেজে আর লিখতে স্যার হবে। একটা প্রশ্ন, হ্যাঁ, বলো। যে স্যার আমি যখন স্যার যখন আমরা হুন্ডিনিতে ব্যাখ্যা করবো ওই সময় কি স্যার ফরেস্ট ওয়ান যে অরবিটাল আছে মানে ফরেস্ট অরবিটাল কি আগে শেষে লিখবো নাকি এই যে মানে যে সেটা আগে লিখবো স্যার? আচ্ছা, ঠিক আছে, তুমি এটা পরে লেখো। এটা পরে লেখো। আমরা আহ্বান নীতি অনুযায়ী যাই। থ্রি সরি, আহ্বান নীতি অনুযায়ী আগে ফরেস্ট লেখো, তারপরে 3D লেখো, ঠিক আছে? ফরেস্ট আগে লেখে 3Dটা পরে লেখো। মানে স্যার ফরেস্টটা আগে লিখবো। আগে লেখো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে তো প্রশ্ন ক দুইটা আছে, একটা হচ্ছে ক পরমাণু মডেল ব্যাখ্যা, আরেকটাতে হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ওই স্যার প্রশ্নের মধ্যে আমরা কোনটা লিখবো? হচ্ছে বোর পরমাণু মডেলের বর্ণনা করো, সেখানে নির্দেশিকাতে দেওয়া আছে তোমার বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সব এক আছে। পরেরটা দিয়ে লেখো, ওইটা দিয়ে লিখলে সবচেয়ে ভালো হবে। পরেরটা যেটা দেওয়া আছে বোর পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা, তারপর খ নাম্বারটা হবে এন, এল, এম ও এস কোয়ান্টাম সংখ্যা সমূহ বর্ণনা ও তাৎপর্য। তাহলে স্পেসিফিক কোশ্চেন চলে আসবে, ঠিক আছে? তাহলে পরেরটা লিখবা। জি স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? আর তোমরা ডাকযোগে অবশ্যই বা কোরিয়ার করে এগুলো পাঠিয়ে দেবা। আর সবচেয়ে ভালো হয় কলেজের ঠিকানা দিয়ে সাথে ডিপার্টমেন্টের নাম উল্লেখ করে দিলে, তাহলে ওই অনুযায়ী অ্যাসাইনমেন্টগুলো আলাদা হয়ে যাবে আর কি। স্যার হ্যাঁ, বলো। স্যার আমাদের যে কভার পেজের শিরোনামটা কি স্যার আমরা ইংলিশে লিখবো না বাংলায়? বাংলা লেখো, এখানে তো বাংলায় দেওয়া আছে, বাংলা লেখো। ওকে স্যার। হ্যাঁ, বলো। স্যার ওই যে ক নাম্বার প্রশ্নটাতে বোর পরমাণু মডেলটাই স্যার সম্পূর্ণ ব্যাখ্যা করলে হবে নাকি স্যার তার আগে ভূমিকাতে রাদারফোর্ড পরমাণু মডেল নিয়েও কিছু লিখতে হবে? না, পুরা দেখার দরকার নেই, কারণ প্রশ্ন বলাই আছে বোর পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। ওই মডেলটাই সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা করবো পুরাটা, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, বলো। স্যার একটা একটা প্রশ্ন লিখে কি অ্যান্সার লিখবো নাকি সব একসাথে প্রশ্ন লিখে তারপরে অ্যান্সার শুরু করে একটা দেবো? করে প্রশ্ন লিখে, একটা প্রশ্ন লিখবা, একটা অ্যান্সার লিখবা, আবার একটা প্রশ্ন লিখবা, একটা অ্যান্সার লিখবা। আচ্ছা আচ্ছা, মার্জিনটা কি স্যার দুই দিকে হবে নাকি চারদিকে? না না, অত বড় মার্জিন দেওয়ার দরকার নাই, চারদিকে মার্জিন দেওয়ার দরকার নেই। তুমি just খেয়াল রাখবা ডান সাইডে যেন একটু জায়গা ফাঁকা থাকে, একদম শেষ পর্যন্ত না চলে যায়, তাহলে দেখতে বাজে লাগবে আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার। ওইটাই, তাহলে করে অত বেশি জায়গা ফাঁকা রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, হ্যালো স্যার, প্রশ্ন কি একটা একটা লিখবো নাকি হ্যাঁ, সাথে একটা, লিখবো? না না, একটা লিখবা, একটা প্রশ্ন লিখবা, একটা অ্যান্সার লিখবা, একটা প্রশ্ন লিখবা, একটা অ্যান্সার লিখবা। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে পয়েন্ট হাইলাইট করার জন্য কালার পেন ইউজ করতে পারবো? করতে পারবা, কিন্তু এত দরকার নাই। তুমি জাস্ট দুইটা কালার ইউজ করলে হয়, একটা নীল কালার, একটা কালো কালার যদি ইউজ করতে চাও। তুমি তোমার পয়েন্টটা নীল কালার দিয়ে লিখে ভেতরে কথাগুলো কালো কালার দিয়ে লিখে দিলে জি স্যার। সবচেয়ে ভালো হয়, অত বেশি মানে ইয়া না করে আর কি। আচ্ছা স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে বলো। স্যার আমি তো সবকটা অ্যান্সার লিখে সবকটা অ্যান্সার লিখে ফেলেছি, এখন কি স্যার আমি আবার লিখবো নাকি স্যার শুরুতে প্রশ্ন সবকটা লিখে দিব একবারে? তাহলে তুমি প্রশ্নগুলো একসাথে লিখে দাও, আবার নতুন করে লেখা দরকার নেই। তুমি যেহেতু লিখে ফেলছো, তাহলে শুরুতে প্রশ্নগুলো সবগুলো লিখে দাও। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কার কোনো প্রশ্ন আছে?
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি জি স্যার, আমাদের ওই যে খ নম্বর প্রশ্ন যেটা ছিল যে কোয়ান্টাম সংখ্যার বর্ণনা সহ তাৎপর্য ব্যাখ্যা, বর্ণনা তাৎপর্য যেটা আলাদা, এটা কিভাবে আমরা লিখবো? না, বর্ণনার সাথে নিচে আলাদা করে তাৎপর্য লিখে যেটা থেকে আমরা কিসের কিসের ধারণা পাই সেগুলো শুধু লিখে দিবা। আলাদা মানে কি, শুধু তুমি ধরো প্রধান কোয়ান্টাম সংখ্যা লিখলা, তারপর নিজের ছোট করে তার তাৎপর্যটা লিখে দিলাম, তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর নিচে তার তাৎপর্য, এইভাবে। কিন্তু একবারে কোয়ান্টাম সংখ্যা লেখার পর আলাদা করে প্রত্যেকটা তাৎপর্য লেখার দরকার নেই, প্রত্যেকটা নিচে নিচে প্রত্যেকটা তাৎপর্য লিখে দিলাম। মানে আলাদা পয়েন্ট করে লেখার দরকার নেই, একটা বর্ণনার সাথে একবারে দিয়ে দিব। হ্যাঁ, নিচে লিখে দাও তাৎপর্য, এটা তাৎপর্য শেষ, এটা তাৎপর্য লিখে দিলাম। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। জাস্ট তাৎপর্য কথাটা যেন লেখা থাকে, পাশে ওটা লেখা থাকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে তুমি তাৎপর্য আলাদা করে লিখে দিছো। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার কভার পেজে বোর্ডের নাম কি স্যার ইংরেজিতে লিখবো না বাংলায় লিখবো? বাংলায় লেখো, কোনো সমস্যা নেই। যেটা যেটা ইংলিশে পূরণ করতে বলছে সেটা সেটা ইংলিশে, বাকিগুলো তুমি বাংলা লিখতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবার ক্ষেত্রে মানে যেই জায়গায় শুধুমাত্র ইংলিশে ক্যাপিটাল লেটার লিখতে বলছে সেই জায়গায় ইংলিশ ক্যাপিটাল লেটার, যেগুলোতে ইংলিশে লিখতে বলছে ইংলিশে, আর যেগুলোতে কোনো কিছু লেখা নাই সেগুলো তুমি বাংলায় লিখলেও কোনো সমস্যা হবে না। হ্যাঁ স্যার, অ্যাসাইনমেন্ট যখন জমা দিব তখন স্টেপলারটা কি স্যার এক পাশে খাতার মতো করব নাকি এক কোণায় করে দিলেই হবে? করে দিও না, দুইটা পিন মেরে দিও যাতে আমরা প্রেশার সুন্দরভাবে উঠাতে পারি। যদি উপরও আটকায় তো তা তো সমস্যা নাই, তবে এমনভাবে আটকাবো যেন ছিঁড়ে না যায় আর কি। হ্যাঁ, একটা ভালো স্পেস ফাঁকা রেখে একটু ভিতরের দিকে স্ট্যাপলারটা করবা যাতে আমাদের ওটা দেখতে সুবিধা হয়। সবচেয়ে ভালো হয় তাহলে স্যার এই যে খাতার মতো করে হ্যাঁ, তিনটা পিন মেরে দিলে একটু জায়গা ফাঁকা রেখে বাম পাশে। হ্যাঁ, বাম পাশে তিনটা স্ট্যাপলার মেরে দিলে আমাদের খুলে দেখতে সুবিধা হবে, আর পেজগুলো সহজে আর খুলে যাবে না আর কি। জি স্যার, আচ্ছা স্যার। আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্ন আছে। হ্যাঁ স্যার শিরোনামে তো অধ্যায়ের নামটাই লিখবো তাই না? তোমাদের এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম কিন্তু এখানে দেওয়াই আছে, অ্যাসাইনমেন্টের নাম। হ্যাঁ, এই যে অ্যাসাইনমেন্ট হচ্ছে পরমাণু মডেল ও ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, অধ্যায়ের নাম লেখার দরকার নেই। অ্যাসাইনমেন্টে হচ্ছে পরমাণু মডেল ও ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যাদের প্রশ্ন যারা হ্যান্ড রেজ করে রাখছো তাদের প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ থাকুক, আর না হলে হাত নামিয়ে ফেলতে পারো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার লেখার মাঝখানে ছোট ছোট যদি কাটাকাটি হয় স্যার তাহলে কি পুরো পেজটাই বাদ দিব নাকি স্যার কাইটা আবার পাশে লিখবো? না, অল্প হলে তুমি পাশে লিখে দিও, আর পারলে একটু ফ্লুইড দিয়ে মুছে দিও, সেটা ভালো। একদম 2-4টা কাটাকাটির জন্য পুরো পেজ বাদ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, অত কিছু করার দরকার নেই। 2-3টা কাটাকাটি থাকলে তুমি করে দিও, পারলে ফ্লুইড দিয়ে মুছে দিও। ঠিক আছে, তাহলে সবচেয়ে ভালো হয় আর কি। তাহলে খাতাটা সুন্দর থাকবে, আর না হলে এক টান দিয়ে কাটবা, বেশি কাটাকাটি দরকার, এক টান দিয়ে কেটে পাশে লিখে দিবা। ঠিক আছে,
ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তোমরা সবাই অ্যাসাইনমেন্টটা লিখে অবশ্যই দ্রুত পাঠিয়ে দিবা, কারণ আর সাথে নিজেদের জন্য কিন্তু একটা কপি সংরক্ষণ করবা আর কি। হ্যাঁ, দরকারে তুমি যেটা লিখবে সেটা একটা ফটোকপি করে রেখে দিলে। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট অ্যাসাইনমেন্ট নিয়ে আমাদের আবার পরবর্তীতে যখন অ্যাসাইনমেন্ট আসবে আবার ক্লাস হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই নিরাপদে থাকো।